করছি বা আগের গুলার সাথে সিমিলার কিছু শিখছি আর কি, আর একটু কমপ্লেক্স ফর্মে। তো আগের দিন আমরা কি দেখলাম, গাম্মা ফাই ফর্মুলেশন দেখলাম এবং ওগুলার রেসপেক্টে আমরা কতগুলি অ্যালগোরিদম দেখলাম, যে বাবল পয়েন্ট, ডিউ পয়েন্ট, এগুলা বাইর করা। তো ওগুলা বাবল পয়েন্ট, ডিউ পয়েন্ট এর আগে আমরা চ্যাপ্টার 10 করেছি, যেখানে আমার রাউলস ল, হেনরিস ল ওগুলা ছিল। আচ্ছা, তোমাদের ক্লাস টেস্ট 1 এর খাতা তো দেখা শুরু করেছে, তো আমার মনে হচ্ছে যে তোমাদের ওই রাউলস ল, হেনরিস ল এগুলোর যে একটা বেসিক ধারণা, ওই ধারণাটা খুব একটা ভালো না, বুঝছো? তো ওইটা যদি, এটা তো এতটাই বেসিক থার্মোডাইনামিক্সের, যেটা ভালো না বুঝলে একটু অসুবিধা। তো আমার একটা সাজেশন থাকবে তোমাদের জন্য, যে ইউটিউবে প্রচুর ভিডিও পাবা যেখানে এগুলা এক্সপ্লেন করে, মানে একদম সিম্পলেস্ট ফর্ম থেকে এক্সপ্লেন করা শুরু করে আর কি। ধরো স্কুল লেভেলে আমরা যখন এই ধরনের লগুলা শিখি বা কলেজ লেভেলে শিখি, ওই ধরনের কতগুলি ভিডিও তুমি পাবা। তো ওগুলা একটু দেখার চেষ্টা করো, তা না হলে রিয়েল লাইফের সাথে যে এই দুটা ল এত বেশি সম্পৃক্ত, ওটা বোঝা যায় না, ঠিক আছে? থার্মোডাইনামিক্স পড়ছি বলে আমাদের কাছে মনে হয় যে খুব কঠিন জিনিস। হ্যাঁ, কঠিন জিনিস ঠিক আছে, আমরা যখন এগুলাকে অ্যাপ্লাই করবো একটু জটিল ক্ষেত্রেই অ্যাপ্লাই করব, কিন্তু একদম বেসিকটাই যদি তোমাদের মাথায় না থাকে ওটা অসুবিধা। তো ইটস জাস্ট অ্যান অ্যাডভাইস আর কি তোমাদের জন্য। একটু চেষ্টা করবো ওই ভিডিওগুলো, সহজ সহজ যে এক্সপ্লেনেশনগুলো আছে ওগুলো একটু শিখো, যে রিয়েল লাইফে যে অ্যাপ্লিকেশনগুলি সেগুলো কেন হয় বা কিভাবে হয়। যে ধরনের কিছু কোশ্চেন আমি দিয়েছিলাম তোমাদের ক্লাস টেস্টে, কিন্তু ভালো একটা অ্যান্সার খুব কম পাচ্ছি, মানে অধিকাংশই হচ্ছে যে বুঝো না। তোমরা বুঝো, অনেকেই বুঝো, আবার অনেকেই বুঝো না, কিন্তু 2-1 বুঝে তো লাভ নাই, ক্লাসে সবাইকেই বুঝতে হবে। তাই জন্য আমার সাজেশন হচ্ছে একটু ওই সহজ অ্যাপ্লিকেশন যেগুলি এটলিস্ট ওগুলির সাথে লগুলির রিলেশনটা কি ওটা একটু দেখে নিও, ঠিক আছে? ওকে, তো আমরা আগের দিন একটা নতুন ফর্মুলেশন দেখেছি, আজকে আর ওই ফর্মুলেশনের ব্যাপারে কিছু নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কিউবিক ইকুয়েশন অফ স্টেট, যেটা আমরা চ্যাপ্টার 3-তে পড়েছি। ওই 3 এর কিছু প্যারালাল ইকুয়েশন আজকে আমাদের আসবে, মানে ওই ইওএস বলি আমরা সংক্ষেপে, ইকুয়েশন অফ স্টেট। ওগুলা হচ্ছে কার জন্য ইউজ করতে, কোন ইকুয়েশনটা ইউজ করতে হয়, কারণ হাজার হাজার ইকুয়েশনের স্টেট তুমি পাবা। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু আছে যেগুলো আমরা ইউজ করি থার্মোডাইনামিক্সে বেশি, আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়াররা, ওগুলোরও অ্যাপ্লিকেবিলিটি ডিফারেন্ট, সব জায়গায় তো আমি চাইলে সব কিছু অ্যাপ্লাই করতে পারবো না। তো ওইটাই আজকে আমরা একটু দেখার চেষ্টা করব, যে কোন কোন কন্ডিশনে বা কোন কোন রেস্ট্রিকশনে আমরা ওগুলোকে অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে? তো সব থেকে সিম্পলেস্ট যে ইকুয়েশন অফ স্টেট সেটা হচ্ছে যে 340, যেটা আমরা দেখেছিলাম, বি এর একটা কিউবিক ইকুয়েশন, তাই না? এটাকে কিউবিক ইকুয়েশন অফ স্টেট বলে। তো নর্মালি কি হয়, এই যে এক একটা ইকুয়েশন ডিরাইভ করে সায়েন্টিস্টরা, এগুলা যদি একটা ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার এবং প্রেশারের জন্য অ্যাপ্লাই করা না যায়, ধরো তুমি খুব লো প্রেশার, লো টেম্পারেচারের জন্য একটা ইকুয়েশন অফ স্টেটকে অ্যাপ্লাই করতে পারবা, তাহলে লাভ নাই। তাহলে এই যে এত কষ্ট করে এত কিছু অ্যাজাম্পশন ধরে যে তুমি একটা কিছু দাঁড় করাবো, ওটাকে অ্যাপ্লাই যদি না করতে পারলা ভার্স্ট রেঞ্জে, তখন ওইটা আর ভালো একটা কাজ করে না। এই জন্য এগুলার ইকুয়েশন অফ স্টেটের নেচারই হচ্ছে এরকম, যে ওদের অ্যাপ্লিকেবিলিটির ক্ষেত্রটা একটু বড় হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, ঠিক আছে? যদিও কিছু রেস্ট্রিকশন থাকে, ওগুলো আমরা পড়তে পড়তে একটু বোঝার চেষ্টা করব। তো এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ইকুয়েশন অফ স্টেট। আর আমরা সেকশন 11.6, যদিও মনে থাকবে না এতদিন পর, ওখানে হচ্ছে এই যে এই ইকুয়েশনটা পড়েছিলাম। চ্যাপ্টার 11 এর কিছু জিনিসপত্র আসবে এখন। এটা আমরা জানি যে ভিএল এর ক্ষেত্রে এভাবে করে আমরা ইকুয়াল ধরতে পারি কোনো একটা স্পেসিসের ফিউগাসিটিকে, এবং যদি আমরা এটাকে ফিউগাসিটি কোএফিসিয়েন্টের রেসপেক্টে করি, কনভার্ট করি, মিক্সচারের ভেতরে সারকামফ্লেক্স দেওয়া আছে, তো তখন আমার এরকম আসে। এবং দুই পাশ থেকে পিটাকে যদি আমি অমিট করে দিই, তাহলে সিম্পলি আমার এরকম কম্পোজিশনের সঙ্গে ভিএলইতে যে ফিউগাসিটি কোএফিসিয়েন্ট যেটা, ও রিলেশনটা এরকম ভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? ওকে, এবার দেখো এই যে ফিগারটা দেখছো, এটা হচ্ছে ফিগার 312। এটা কিসের ফিগার ছিল? এটা একটা পিভি ডায়াগ্রাম ছিল, নিচেরটা দেখা যাচ্ছে না, এদিকে হচ্ছে ভি আছে, ওয়াই এক্সিসে ভি আছে। তো পিভি ডায়াগ্রামটা এরকম হয়, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য
সব আইসোথার্মগুলি দেওয়া আছে। এই আইসোথার্মটা যেমন টিসি এর থেকে বড়, আবার এই যে আইসোথার্মটা এটা হচ্ছে টিসি এর থেকে ছোট, ঠিক আছে। আর এই যে যে লাইনটা দেখা যাচ্ছে এটা কিসের লাইন? এটা হচ্ছে আমার স্যাচুরেশন পয়েন্টের ব্যাপারটা করে, আমাকে বলে যে এর ভেতরে হচ্ছে টু ফেজ। যেমন এটার কথা যদি আমি চিন্তা করি, যে যখন ক্রিটিক্যাল পয়েন্টের নিচে থাকে তখন হচ্ছে লিকুইড থেকে ভ্যাপরের ট্রানজিশন এন্ড ভাইস ভার্সা খুব স্মুথলি হয়, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টের উপরে চলে গেলে তখন আর ওই ট্রানজিশনটা হয় না। দেখেছো এই কার্ভটাকে এই আইসোথার্মটা টাচই করে নাই, তার মানে সে ভ্যাপর হবে না। তুমি এখান থেকে প্রেসার কমাও, তাহলে প্রেসার কমালে এই পর্যায়ে এসে সে ভ্যাপার হওয়া শুরু করবে। এখানে তোমার টু ফেজ থাকবে, তারপরে এখানে গিয়ে সে পুরাপুরি ভ্যাপার হয়ে যাবে, ঠিক আছে। সো এর বাইরে গেলে সুপারহিটেড ভেপার, আর এর উপরে গেলে সাবকুল লিকুইড। এটা হচ্ছে আমার স্যাচুরেটেড লিকুইড। ওকে, সো এগুলো আমরা বুঝি, আগের চ্যাপ্টার 3 তে পড়ে এসেছি। এই যে বিটা এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইডের ভলিউম, লিকুইড স্যাচুরেটেড। আর এটা এই পয়েন্টে যেটা, এটা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপরের ভলিউম, যেটা আমরা ফিগার থেকে বুঝতে পারি। ঠিক সেম ফিগারই হচ্ছে এটা, যেটা চ্যাপ্টার 14 এ জাস্ট একটা আইসোথার্ম দেখানো হয়েছে, ঠিক আছে। এবং এই যে দুইটা পয়েন্ট আমি দেখালাম, সেই দুইটা পয়েন্ট হচ্ছে আমার এম এবং ডাব্লিউ। এম এর উপরে পুরাটা লিকুইড, ডাব্লিউ এর বাইরে পুরাটা ভ্যাপর, আর মাঝখানে হচ্ছে ভ্যাপর এবং লিকুইড একই সাথে আছে। সো আমরা ভ্যাপর প্রেসার বের করব, যে পি স্যাট যেটা যে কোনো ইসের, সেটা কার জন্য? কোনো একটা পিওর স্পেসিসের জন্য। সেই জন্য আমরা এখন দেখছি যে ইকুয়েশনগুলোকে বা ইকুয়েশন অফ স্টেটকে আমরা কি করে ব্যবহার করতে পারি। এটা একটা সিম্পল থিওরি ছিল, সেটা জাস্ট রিভাইজ করলো এখানে, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা ইকুইলিব্রিয়ামের জন্য এটা জানতাম, ভিস্কোসিটি কোএফিসিয়েন্ট হচ্ছে ইকুয়াল হবে বোথ ফেজে কোনো একটা স্পেসিসের জন্য। এবং আমরা এটাকে লন ফর্মে নিলাম, লন ফর্মে নিয়ে ডিফারেন্সটা নিলাম, যাতে আমরা যখন প্রোগ্রামিং করি তখন ডিফারেন্সটাই দেখি না। এই চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি তোমার ওই অ্যালগোরিদমের জন্যই। সো আমি ইকুয়েশনটাকে এইভাবে করে এক্সপ্রেস করলাম, ঠিক আছে। কারণ কি বলতো, কারণ হচ্ছে যে আমি যে ফাই সাধারণত লন ফাই আকারে ইকুয়েশন জানি, পরে দেখবা যে লন ফাই যখন আমি জেড এর রেসপেক্টে বের করি, মানে ফাই এর ইকুয়েশনটা যখন বের করি, তখন ফাই এর ভ্যালু বের করতে গেলে আগে লন ফাইটা আসে। যদি মনে থাকে তোমাদের আগের চ্যাপ্টারের ইকুয়েশন, লন ফাই ইকুয়ালস টু সামথিং এরকম হয়। তো ওই জন্য এটাকে আমি লন ফাই ফর্মে লিখলাম, যখন অ্যালগোরিদমে ঢুকবে তখন সে লন ফাই আকারেই এটাকে আমি কম্পেয়ার করব, ঠিক আছে। আর পি স্যাট যে আমাকে ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে সোললি টেম্পারেচারের ফাংশন, যেটা আমরা অ্যান্টোয়াইন ইকুয়েশন থেকে জানি। ওকে, আচ্ছা। আর এখানে দেখো আরো দুইটা ইকুয়েশন আমরা চ্যাপ্টার 3 তে পড়েছি, সেটা হচ্ছে জেড এর ইকুয়েশন। দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম যে ইকুয়েশনটা 349 সেটা হলো ভ্যাপর ফেজের জন্য, ঠিক আছে। আর 353 যেটা পরেরটা, এটা হচ্ছে লিকুইড ফেজের জন্য। তো জেড যে ফ্যাক্টরটা, এটা হচ্ছে তোমার দুইটা ফেজের জন্য দুই রকম ইকুয়েশন ইউজ করে আমরা বের করতে পারি। কিন্তু যেটা বের করতে গেলে আমাদের দেখো বিটা লাগবে, কিউ লাগবে, এপসাইলন লাগবে, সিগমা লাগবে, এরকম অনেকগুলি প্যারামিটার আমাদের লাগবে, তাই না? কারণ এগুলা তো হচ্ছে আসলে তোমার কোরিলেশন, বিভিন্ন সায়েন্টিস্টরা এগুলা দিয়ে গেছেন আমাদেরকে এক্সপেরিমেন্ট করে, এম্পিরিক্যাল ইকুয়েশন। এগুলোকে ইকুয়েশন অফ স্টেটের মাধ্যমে সলভ করা যায়, এবং বিভিন্ন রকম ইকুয়েশন অফ স্টেট আছে, অ্যাভেলেবেল আছে। তার মধ্যে কিউবিক ইকুয়েশন অফ স্টেট আছে, যেটা সবথেকে ওয়াইডলি ইউজড বিকজ দ্যাটস দ্য সিম্পলেস্ট ওয়ান। আর পরে আরো অনেক কিছু হয়েছে, এসছে অনেকগুলো ইকুয়েশন, তার মধ্যে সোয়েফ ব্রেডলি কোং ইকুয়েশন আছে, তারপরে পেং রবিনসন ইকুয়েশন আছে। পেং রবিনসনটা অনেক ইউজ হয়, তোমরা যখন নেক্সট টার্মে হাইসিস করবা তখন দেখবা যে অধিকাংশ সিস্টেমের জন্য আমরা বাই ডিফল্ট ওই পেং রবিনসন ফ্লুইড প্যাকেজটাকে ধরে নিই। মানে প্যাকেজ আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা সিস্টেমের জন্য অবভিয়াসলি তোমাকে আলাদা আলাদা থার্মোডাইনামিক প্রপার্টিজ চুজ করতে হবে। তো পেং রবিনসন হচ্ছে সব থেকে বেশি যায় আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে ইউজ করা যায়। তো এই ধরনের বিভিন্ন রকম ইকুয়েশন আমাদের গিভেন আছে,
লিটারেচারে ওগুলো আমরা জায়গা বুঝে ব্যবহার করি, ঠিক আছে। তো এগুলো আমরা দেখলাম কতগুলো ইকুয়েশন। এখন এগুলা আমরা যদি পিওর স্পেসিসের জন্য ইউজ করতে চাই, আমাদের এখন এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে ভ্যাপর প্রেসার বের করা, তাই না? কার? পিওর স্পেসিসের। আমরা কিন্তু এখনো মিক্সচারের মধ্যে ঢুকিনি, মিক্সচার পরে আসবে। তো পিওর স্পেসিস যদি হয় তাহলে অ্যাড করে দিই, তাই না? এই যে ইকুয়েশন দুইটা আগের পেজে আমরা দেখলাম ভ্যাপর এবং লিকুইডের জন্য, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন চ্যাপ্টার 3 তে আমরা যেগুলো শিখি। আর এখন এসে আমাদের কি হচ্ছে, এগুলা আরো স্পেসিফিক হয়ে যাচ্ছে। এবং কোন স্পেসিসের জন্য যদি আমি এটাকে লিখতে চাই তাহলে ভ্যাপর প্রেসার, যেহেতু ভ্যাপর ফেজটাই এখানে লিখতেছে, প্রথম ইকুয়েশনটা দেখো এটার মতোই হয়েছে এবং ওইটার মতোই হচ্ছে তোমার এই জিনিসগুলো এসছে, শুধু আই অ্যাড হয়েছে, ঠিক আছে, আর কিছু না। এখন এই যে বিটা কিউ এগুলার জন্য তো আলাদা ইকুয়েশন আছে, তাই না? সেগুলোও আমরা জানি, সেগুলো ভাবে করে আসবে। এই ভ্যালুটা এর মধ্যে বসাইলে এরকম কিছু একটা পাবা। এরপর দেখো আদার্স যেসব প্যারামিটারস আমাদের লাগবে সেগুলোর জন্য প্যারালাল ইকুয়েশন পাওয়া যায়। প্রত্যেকটা ইকুয়েশন আমাদের 3 থেকে আসে। চ্যাপ্টার 3 তে অলরেডি এই যে দেখো এখানে একটা টেবিলও আছে, এই টেবিলটাও তোমার হয়তো পরিচিত থাকবে, যেখানে অনেকগুলা ইকুয়েটের কথা বলা ছিল এবং প্রত্যেকটার জন্য এই যে প্যারামিটারগুলি এদের আলাদা আলাদা ভ্যালু আছে, তাই না? এগুলো তোমরা হয়তো দেখেছো এর আগে, ঠিক। এবং এর জন্য ইকুয়েশনও ছিল, ইকুয়েশনও প্রোভাইডেড ছিল। চ্যাপ্টার 14 এ কি হয়েছে, শুধুমাত্র স্পেসিসের জন্য আমি একটা আই অ্যাড করে এগুলোকে লিখেছি, আর কিছু না, ঠিক আছে। প্যারালাল ইকুয়েশন, এগুলো সব ইকুয়েশন সলভ করতে হয়, সলভ করে প্যারামিটারগুলোকে ভ্যালু বের করতে হয়। তারপর এগুলাকে যদি আমি জেড এর ইকুয়েশনে বসাই তখন আমি জেড পাই, ঠিক আছে। এবং জেড পাওয়ার পরে দেখো এই ইকুয়েশনটা ব্যবহার করলে আমি ফাই আই পাবো। ওকে, তো ফাই আই যদি তুমি পাও, এখন ফাই আই কার জন্য পাচ্ছ? কোনো একটা প্রেসারের জন্যই তো পাচ্ছ, তাই না? একটা প্রেসারের জন্য আমরা এই পুরো কাজটা করি বা পুরো সিস্টেমটাকে, পুরো অ্যালগরিদমটাকে সলভ করি। করার পরে যখন আমার এই যে কোয়েশ্চেনটা আমরা লিখেছিলাম এটা যদি কনভার্জ করে তাহলে যে প্রেসার থেকে আমরা শুরু করেছিলাম ওইটাই হবে আমার ভ্যাপর প্রেসার, ঠিক আছে। এখানে ওই অ্যালগরিদমের ডেসক্রিপশনটা আছে, যেটা আমি সাইডে ছোট করে লিখেছি। দেখো একটা কনস্ট্যান্ট টি তে যে কোনো একটা পি থেকে শুরু করতে হয়, করে যেটাই বের করতে হয় ভ্যাপর এবং লিকুইডের জন্য। আমরা যদি ভ্যাপরের জন্য করি তাহলে ভ্যাপর, লিকুইডের জন্য করলে লিকুইড, যেটার জন্য যে ইকুয়েশন লাগবে আমরা ওভাবে করে সলভ করব। করার পরে লন ফাই আই যেটা, ওটাকে ক্যালকুলেট করব এবং 1430 যেটা লিকুইড এবং ভ্যাপর দুইটাকে মাইনাস করলে আমার 0 হওয়ার কথা ইকুইলিব্রিয়ামে, সেটা যদি হয়, ওটা যদি কনভার্জ করে তাহলে যে পিটা হবে ওটাই হচ্ছে আমার পি সেট, ঠিক আছে। অথবা যদি আমি না পৌঁছাতে পারি তাহলে আবার নেক্সট ট্রায়ালে যেতে হয়, এই জিনিসটা এখানে বলা আছে, ঠিক আছে। তাহলে আমি পিওর স্পেসিসের জন্য ভ্যাপর প্রেসার কি করে বের করতে হয় ওটা দেখলাম। এবার দেখো যদি এটা মিক্সচারের জন্য হয়, মিক্সচারের জন্য একটু জটিল, কারণ সরাসরি ভাবে করে তুমি ওই জেড থেকে ফাইটা বের করতে পারবা না, ক্ষেত্রে তোমাকে একটু ঘুরে আসতে হবে। এবং এটা মিক্সচারের জন্যই হয়, মানে ইয়াটা তখন সিস্টেমটা তখন একটু কমপ্লেক্স হয়ে যায়, পার্শিয়াল প্রপার্টিগুলো ইনক্লুডেড হয়, যেটা পিওর স্পেসিসের ক্ষেত্রে পার্শিয়াল প্রপার্টি নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। এই কারণে আমাদেরকে আরেকটু অন্যভাবে অ্যাপ্রোচ করতে হয়। এবং সেখানে মিক্সিং রুল যেগুলি ছিল বা সামাবিলিটি ল আমরা বলেছিলাম, ওই জিনিসগুলো তখন ইন্ট্রোডিউসড হয়, ঠিক আছে। তো দেখো এই ইকুয়েশনগুলো সেই আগের ইকুয়েশন, এবং এটা হচ্ছে তোমার স্পেসিসের জন্য লেখা, ভ্যাপর এবং লিকুইডের জন্য বিটা কিউ এগুলোর ইকুয়েশন দেখেছি, বি এর ইকুয়েশন দেখেছি, এর ইকুয়েশনও এইটা আমরা দেখেছি। এরকম ইকুয়েশন আমাদের চ্যাপ্টার 11 এ ছিল, দুইটা সামেশন আসে। আর পার্শিয়াল যেগুলি, জাস্ট পার্শিয়াল তো তোমার আসবে, যেহেতু তুমি মিক্সচারের জন্য করছো, সো পার্শিয়াল তোমার আসবে। এবং পার্শিয়াল এআই, পার্শিয়াল বিআই এগুলার ওই ডেফিনেশন থেকেই আসবে, ঠিক আছে, যে টেম্পারেচার আর এন এগুলা কনস্ট্যান্ট রেখে তারপর ডেরিভেটিভ ফর্মে নিতে হয়। হাতে ক্যালকুলেট করতে গেলে একটু জটিল হয়, এই জন্য এগুলাকে অ্যালগরিদম দিয়ে করা হয় বা প্যাকেজ পাওয়া যায়, কিনতে পাওয়া যায় সফটওয়্যার প্যাকেজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো,
cubic equation of state give set as a function of the independent variables t and rho. Use of such an equation in VLE calculations therefore requires phi I to be given. তোমার আগে থেকে phi I একটু জানতে হবে। কিভাবে জানবা phi I? phi আমরা এর আগে চ্যাপ্টার 11 এ করেছিলাম, মনে আছে কিনা জানি না, এই যে জি থেকে করেছিলাম, মানে গিবস এনার্জি থেকে আমরা phi বের করার একটা সূত্র পাই। এটা তোমাদের একটু হয়তো মনে আছে যে VdP HDT ln phi dni এরকম একটা জেনারেল ইকুয়েশন ছিল। ওই ইকুয়েশন থেকে ফার্দার আমরা এই যে এখানে দিয়েছি 1152 ডান দিকে দিয়েছি, ঠিক আছে। VdP HDT ln phi dni ওগুলা থেকে আসে। আচ্ছা, তো এই সব ইকুয়েশন গুলাকে যদি আমি ইউজ করি, দেখো এর মধ্যে আবার আমার পার্শিয়াল অনেক ফর্ম আসে, সেগুলাকেও আলাদা করে ক্যালকুলেট করে নিতে হয়, ঠিক আছে। প্রত্যেকটা ইকুয়েশন যখন যেটা আসবে তখন ওটাকে ডেরিভেটিভ ফর্মে হোক ইন্টিগ্রাল ফর্মে হোক ওগুলাকে আলাদা আলাদা ফাংশন আকারে ক্যালকুলেট করে নিতে হয়, ঠিক আছে। প্রত্যেকটা প্যারামিটার এই যে অনেক বড় ক্যালকুলেশন দেখতেছো, এগুলো আসলে ওভাবে করেই আসছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আরো ডেরিভেটিভ, ডিফারেন্ট ডেরিভেটিভ আসে, এই ডেরিভেটিভ গুলাকে বসাতে হয়। এবং ক্যালকুলেশনটা অবশ্যই এত ছোট না, বেশ বড়, কিন্তু অবশেষে তুমি একটা রিডিউসড ফর্ম পাবা। এই ধরনের ইকুয়েশন কখনো করতে আসবে না, এগুলো হাতে করা খুবই লেবরিয়াস, সম্ভব না এটা করা। তো যদি কারো ইচ্ছা হয় করতে পারো, করা যায়, কিন্তু অনেক সময় লাগে, বাট আমি এনকারেজ করবো না আর কি। অনেকে থাকে ইন্টারেস্ট থাকে আর কি থার্মোডাইনামিক্সে, ভালো লাগে তাদের পড়তে, তাদের জন্য তারা করে দেখতে পারো। আচ্ছা, তো অবশেষে যে রিডিউসড ফর্মটা আছে এরকম একটা ফর্মে আসে, কিন্তু তাও এর মধ্যে দেখো এখনো একটা দুইটা ডেরিভেটিভ ফর্ম রয়ে গেছে। তো ডেরিভেটিভ ফর্মে থাকলে তো তুমি সরাসরি ভ্যালু পুট করতে পারবে না, আগে ওগুলাকে বের করে নিতে হবে, তাই না? তো সেই কাজটাই দেখো এখানে করা হয়েছে। রো বি এর ডেরিভেটিভ ফর্মটা এইভাবে করে এসছে, সেখানেও আবার পার্শিয়াল বি ঢুকে গেছে, দেখেছো? অনেক জটিল হয়ে যায় ইকুয়েশনগুলো, একটার সঙ্গে আর একটা মিলে জটিল হয়ে যায়। তো অবশ্যই তোমার এই যে এই ইকুয়েশনটা আসে, ঠিক আছে। এই ইকুয়েশনটা অনেক ছোট, সিম্পল, এবং প্যারামিটারও অনেক কম। তোমার বি লাগবে, একটা পিওর স্পেসিসের বি লাগবে, একটা মিক্সচারের বি লাগবে, একটা বেটা লাগবে, একটা আই লাগবে, আর কিউ যেটা লাগবে সেটা হচ্ছে পার্শিয়াল ফর্মে লাগবে, ঠিক আছে। এবং সিমিলার একটা ইকুয়েশন আমরা চ্যাপ্টার 11 এ দেখেছিলাম, 1136। সেই একই ইকুয়েশন আমাদের এসছে চ্যাপ্টার 14 এ, স্লাইটলি ডিফারেন্ট ফর্ম। এটা ছিল পিওর স্পেসিসের জন্য, আর এটা হচ্ছে মিক্সচারের জন্য, ঠিক আছে, আর কিছু না। এই কারণে পিওর স্পেসিস ছিল বলে এখানে পার্শিয়াল ফর্মটা ছিল না, আর এইটাও ছিল না যে বিআই বাই বি, এটা জাস্ট এমনি ছিল। আর এটা মিক্সচারের জন্য বলে এই টার্মটা এক্সট্রা এসছে, আর এই যে পার্শিয়াল ফর্মটা এক্সট্রা এসছে, ঠিক আছে। তো এখান থেকে তুমি লন ফাই আইটা বের করতে পারবা, ওকে। এবং এখানেও ইটারেশন করতে হবে তোমাকে, সবকিছু এত বেশি জিনিসপত্র একটা ইকুয়েশনের মধ্যে, যে সবগুলো তোমার পরপর বের করে তারপর চেক করতে হয়। এভাবে করে মিক্সচারের জন্য তুমি এটাকে এরপর সলভ করতে পারবা আর কি, পিটা তুমি বের করতে পারবা, স্যাচুরেশন প্রেসার বা ইকুইলিব্রিয়াম প্রেসার যেটা। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখিয়েছে, এক্সাম্পলটা ভালো একটা এক্সাম্পল, আমি বলবো হাতে করবা তোমরা, এটা চাইলে করা যায়, যদিও একটু বড় হয়। এখানে বলা আছে যে একটা ভ্যাপার মিক্সচার আছে, নাইট্রোজেন এবং হচ্ছে যে মিথেনের, টেম্পারেচার দেওয়া আছে 200 আর প্রেসার দেওয়া আছে 30 বার, এবং সেখানে হচ্ছে তোমার যেহেতু ভ্যাপার মিক্সচার বলে দিয়েছে, তার মানে তোমার এই যে কম্পোজিশনটা এটা হচ্ছে Y, ঠিক আছে। তোমাকে বের করতে বলেছে ফিউগেসিটি কোএফিসিয়েন্ট অফ নাইট্রোজেন এন্ড মিথেন দ্য মিক্সচার বাই একটা ইকুয়েশন বলে দিয়েছে। এই ধরনের ইকুয়েশন সাধারণত পরীক্ষায় যদি আসে তাহলে প্রোভাইডেড থাকে, এগুলো মুখস্থ রাখতে হয় না। এবং ইকুয়েশন অফ স্টেট যেটা, সেটাও তোমাকে মেনশন করে দিয়েছে যে রেডলি-কং ইকুয়েশন অফ স্টেট থেকে তুমি এটা বের করবা। আচ্ছা, তার মানে ওই যে প্যারামিটারগুলি আমাদের লাগে জেড বের করতে গেলে, ওই প্যারামিটারগুলি তোমার এই ইকুয়েশন অফ স্টেট থেকে আসবে, যেটা আমরা যে টেবিল 3.1 থেকে পাই, ঠিক আছে। রেডলি-কং বলেছে, তার মানে সেকেন্ড ইকুয়েশন অফ স্টেট, এবং এটার জন্য দেখো প্রত্যেকটা প্যারামিটার গিভেন আছে, এটা এটা এটা, এগুলা যখন যেটা লাগে
তখন সেটা এই টেবিল থেকে নিয়ে পুট করতে হয়। ঠিক আছে, এই টেবিল গিভেন থাকবে, এরকম অঙ্ক পরীক্ষায় আসলে টেবিল গিভেন থাকবে, ইকুয়েশন এগুলো গিভেন থাকবে। ওকে, আর এই যে ইকুয়েশনটা 1438 এটা হচ্ছে তোমার ভ্যাপর ফেজের ইকুয়েশন। যেহেতু আমাকে ভ্যাপর মিক্সচার দিয়েছে, যদি এটা লিকুইড মিক্সচার হতো তাহলে আমি এখানে এই যে 1438 না দিয়ে 14 আরেকটা যেটা ছিল আর কি লিকুইডের জন্য ওইটা গিভেন থাকতো তখন। ঠিক আছে, তো এটা কিভাবে করছে দেখো, রেডলি কোং ইকুয়েশন থেকে প্যারামিটারগুলোকে বসাচ্ছে, বসালে জেড এর যে ইকুয়েশনটা 1438 ওটা একটু ছোট ফর্মে চলে আসলো। চলে আসার পরে এখন আমার কি কি লাগবে দেখো, বেটা লাগবে, কিউ লাগবে, বেটার জন্য আবার কি লাগবে, বি লাগবে, কিউ এর জন্য কি লাগবে, এ লাগবে, বি লাগবে। তো এ বি এর ইকুয়েশনগুলো আবার এগুলা। ঠিক আছে, এগুলা ইকুয়েশন থেকে যদি তুমি বাইনারি মিক্সচার, যেহেতু এটা বাইনারি মিক্সচারের জন্য এর ইকুয়েশনটা এরকম হয় আর বি এরটা এরকম হয়, এই ইকুয়েশনটা গিভেন থাকবে না। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, আমি হয়তো এগুলা দিয়ে দিতে পারি, যে এই যে ফর্মুলাগুলো এগুলো হয়তো দিয়ে দিলাম, কিন্তু বাইনারি মিক্সচারের জন্য তুমি কিভাবে লিখবা সেটা তোমার নিজেকে বুঝে লিখতে হবে। ঠিক আছে, তারপরে তুমি এই ইকুয়েশনগুলো ইউজ করলে দেখো, এই যে নাইট্রোজেন আর মিথেনের জন্য এই যে টেবিল ফরম্যাটে বি বিআই এবং এআই বের করতে পারবা। এখন বিআই এআই বের করতে গেলে দেখো এই যে টিসি পিসি এগুলা লাগে, দেখেছো, টিসিপিসি এগুলো দরকার হয়। তো এগুলার ভ্যালু তুমি কোথায় পাবা, এগুলার ভ্যালু তুমি টেবিল B1 এ পাবা। ঠিক আছে, আমি এখান থেকে এই ভ্যালুগুলো নিয়েছি, নিয়ে তারপর এখানে দেখো টেবিলে পুট করলে টিসি টিআর পিসি এগুলো থেকে তখন বিআই এআই এদেরকে ক্যালকুলেট করলাম। ওকে, এবং সেখান থেকে যেহেতু এগুলো হচ্ছে স্পেসিসের, পিওর স্পেসিসের, সেখান থেকে তুমি ওই যে এ আর বি এর যে ইকুয়েশন লিখেছো আগের পৃষ্ঠায়, ওই ইকুয়েশন থেকে এ বি বের করতে পারবা। আর এ বি বের করলে সেখান থেকে কিউ এর ভ্যালুটা বের করতে পারবা। ঠিক আছে, কারণ কিউ এর ভ্যালু হচ্ছে যে এটা ইকুয়েশন থেকে আসে। এরপরে কি করেছে দেখো, আমার জেড বের করতে গেলে কি লাগবে, বিটা লাগবে। সে বিটার জন্য ইকুয়েশন আমি জানি, বি লাগে, বি বসালে তুমি বেটার ভ্যালুটা এরকম পাবা, পেলে আলটিমেটলি তুমি জেড এর একটা ভ্যালু পাবা। ওকে, জেড এর ভ্যালুটা পাওয়ার পরে তোমার দেখো, যেহেতু এটা একটা মিক্সচার, তো তোমার পার্শিয়াল ভ্যালুগুলা লাগবে। পার্শিয়াল ভ্যালুগুলো না হলে পরের যে ফাই এর যে ইকুয়েশন এটা তুমি সলভ করতে পারবা না। এই জন্য পার্শিয়াল ভ্যালুগুলা ইকুয়েশন আকারে লিখে এ আর বি এর যে ইকুয়েশন ছিল এই যে এগুলা থেকে ডেরিভেটিভ ফর্মে নিয়ে তুমি এগুলাকে সলভ করবা, ইকুয়েশন সলভ করবা। আর ইকুয়েশন সলভ করলে এরকম কিছু জিনিসপত্র পাবা এবং এগুলোর ভ্যালু তুমি জানলে পরে তুমি Q1 পার্শিয়াল, Q2 পার্শিয়াল এগুলা বের করতে পারবা। ঠিক আছে, এবং তারপরে দেখো যখনই তুমি QI পার্শিয়াল গুলি পাবা সেখান থেকে তুমি লন ফাই আই পাবা। ওকে, দেখো এই যে এই ইকুয়েশনটা 1450, জেড তুমি জানো, বিআই বি এগুলো অলরেডি ক্যালকুলেট করেছো, বিটা ক্যালকুলেট করেছো এ বি ওই প্যারামিটার থেকে, কিন্তু এই যে একটা জিনিস ছিল কিউআই পার্শিয়াল, এই কিউআই পার্শিয়ালের জন্য তোমার এই যে এতগুলি পার্শিয়াল জিনিসপত্র আবার বের করে আসা লাগবে। ঠিক আছে, তো এটা বের করার পরে এখানটা একটু জটিল, পার্শিয়াল জিনিসগুলো বের করাটা একটু সময় সাপেক্ষ এবং আর কি বুঝতেও হয় কোনটাকে তুমি কিভাবে ডেরিভেশনে নিবা। তারপর সেখান থেকে লন ফাই পাবা, লন ফাই পেলে তুমি ফাই পাবা। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন ছিল যে ফাই এর ভ্যালু কত হবে সেটা বের করা। এই সেম অঙ্কটা আমরা এক্সাম্পল 11.7 এ করেছিলাম। ঠিক আছে, সেখানে দেখো এই যে এই প্যারামিটারগুলো গিভেন ছিল, মনে আছে কিনা জানি না, তোমাদের পড়িয়েছিলাম। ওখানে যে ডেল্টা বি, B11 B22 ওই প্যারামিটারগুলো জাস্ট ইকুয়েশনে পুট করলে, দুটো ইকুয়েশন দেওয়া ছিল, ওখানে পুট করলে আমরা ভ্যালুগুলো পেয়ে যেতাম। এবং হচ্ছে যে তোমার রেজাল্ট যদি তুমি চিন্তা করো, দেখো এই চ্যাপ্টার 14 এর রেজাল্ট হচ্ছে এরকম 9481, আর আগের চ্যাপ্টার 11 এর রেজাল্ট ছিল এরকম, দেখা যাচ্ছে না নিচের দিকটা কেটে গেছে, 0.95, আর এটা হচ্ছে 0.83, মানে কাছাকাছি, খুব একটা যে এদিক ওদিক হয় তা না। তার মানে আমরা যে ইকুয়েশনগুলো ব্যবহার করি, সায়েন্টিস্টরা যে ফর্মুলাগুলো আমাদেরকে দিয়ে গেছেন বা যে প্যারামিটারগুলো আমাদেরকে দিয়ে গেছেন ওগুলো আসলে কোয়াইট অ্যাকুরেট। ঠিক
আছে, এজন্য আমাদের রেজাল্টটা ওরকম কাছাকাছি আসছে। অনেক সময় ভেরিফাই করা হয়, মানে দুইটা মেথডে আলাদা আলাদা ভাবে করে দেখা হয় যে ঠিক আছে কিনা, ঠিক আছে, এরকমও হতে পারে যে তোমাদের কম্পারিজনও আসলো। আচ্ছা, এটা গেল। এবার আসো মিক্সিং রুল অফ কিউ। কিউ একটা নতুন জিনিস আসছে যেটা আমরা দেখলাম। এর আগে তো আমরা বি এর মিক্সিং রুল দেখেছি, এ এর মিক্সিং রুল দেখেছি। এখন কিউ এর জন্য যদি আমরা ওটা ওভাবে করে লিখতাম যে কিউ ইকুয়ালস টু এক্স আই কিউ ওয়াই বা ওয়াই আই কিউ ওয়াই, তাহলে যে রেজাল্টটা আমরা পেতাম ওটা থার্মোডাইনামিক্যালি খুব একটা সাউন্ড না, মানে খুব একটা ভালো অ্যাকিউরেসি আমাদেরকে ও দেয় না। এই জন্য কি হয়েছে, একটা অল্টারনেটিভ ফর্মে যাওয়া হয়েছে, যার ভেতরে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট যে ডেটাটা, ওই ডেটাটাকে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট যেটাকে কি করে ইনক্লুড করা হলো দেখো, এই যে এই ইকুয়েশন থেকে এসছে, এই রেশিও থেকে, তার মধ্যে এরকম ভাবে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আসে এবং লন ফর্মে যখন নেওয়া হয়, যেহেতু এই ফর্মটা আমরা বের করি অ্যালগরিদমের ক্ষেত্রে, এটাকে এভাবে করে লেখা হয়েছে। ঠিক আছে, এভাবে করে লিখে কিছু ক্যালকুলেশন করার পরে দেখো এই যে জেড এর ভ্যালুটা আমি যখন বসাবো বা ফাই এর ইকুয়েশনটা আমি যখন বসাবো, যে ইকুয়েশনগুলো আমরা দেখেছি এর আগে, ওই ইকুয়েশনগুলোকে বসালে আমি লন গামা এর এরকম একটা ইকুয়েশন পাবো। এবং সেখানে দেখো কিউআই বার একটা আছে, কিউআই বারটাকে যদি আমি আলাদা করি তাহলে এরকম একটা বড় ফর্ম আসে যার ভিতরে লন গামা আই ইনক্লুডেড। এবং এই ইকুয়েশন থেকে যদি আমি মিক্সিং রুল এটা লিখি, মানে জাস্ট কিউ ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই কিউআই এভাবে করে না লিখে এক্স আই কিউআই বার যদি লিখি, তাহলে সে আমাকে একটা থার্মোডাইনামিক্যালি সাউন্ড মিক্সিং রুল দেয়। ঠিক আছে, সো কিউ এর ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট, যে আমরা পার্শিয়াল ফর্মটা নেই, সরাসরি জাস্ট এক্স আই কিউআই বা ওয়াই আই কিউআই এভাবে করে। বি এর জন্য আমরা যেরকম করে লিখতে পারি, যে ইকুয়েশনে বি এর জন্য লিখেছি, এভাবে করে হয় না, এই দুইটার জন্য একটু আলাদা। ঠিক আছে, এই তো গেল মিক্সিং রুল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তোমার যদি একটু এক্সটেন্ডেড টেম্পারেচারের জন্য কোনো ইকুয়েশন ডিরাইভ করা দরকার হয়, বা এই যে ইকুয়েশনগুলো আমরা জানি এদেরকে যদি ইউজ করা দরকার হয়, তাহলে তুমি কি করবা? দেখা যাচ্ছে যে আমরা যে বলেছে যে আভার্সড স্টোর অফ লিকুইড ফেজ এক্সেস প্রপার্টি, লিকুইড ফেজের জন্য এটা বেশি হয়, ডেটা ফর বাইনারি সিস্টেমস অ্যাট টেম্পারেচারস নিয়ার 30 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড সামহোয়াট হায়ার, তার মানে 30 থেকে একটু বেশি 40-50 হয়তো সে কাভার করে। কিন্তু এর থেকে যদি এক্সটেন্ডেড ফর্মে তুমি যেতে চাও তাহলে কি করবা? তখন এই প্রসিডিউরটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় এবং এটা খুবই দরকারি আর কি, এসেনশিয়াল আমাদের জন্য, যে একদম 30-র আশেপাশে আর কয়টা সিস্টেম কাজ করে। কিছু কিছু সিস্টেম দেখবা যে অনেক হাই টেম্পারেচারেও কাজ করে, তখন আর এই যে এতগুলি ইকুয়েশন আমরা ডিরাইভ করি বা ইউজ করি, এগুলো অনেক সময় অ্যাপ্লিকেবল হয় না। তো এই জন্য কি করেছে সায়েন্টিস্টরা, ওই যে এক্সিস্টিং যেসব ইকুয়েশন আছে আমাদের, ওদেরকেই একটু ডিফারেন্ট ফর্মে নিয়ে এক্সটেন্ডেড একটা টেম্পারেচারের জন্য ইউজ করার চেষ্টা করেছে। ঠিক আছে, সো আমরা এই ইকুয়েশনটা জানি। এটা কোথা থেকে জানি বলো তো? ওই যে জিই এর একটা জেনারেল ফর্ম, যেটা আর কি ভিডিপি এইচটিটি লন ফাই আই ডিএনআই, ওখানে পি আর ডিএন, যেটা ডিপি আর ডিএন, এই দুটো টার্মকে যদি তুমি জিরো করতে পারো, তার মানে কনস্ট্যান্ট পি আর এক্স যদি নিতে পারো, শুধু টেম্পারেচার চেঞ্জ হবে। যেহেতু আমি এক্সটেন্ডেড টেম্পারেচার নিয়ে কাজ করছি, তো বাকি দুটাকে আমি কনস্ট্যান্ট করে দিলাম, আর টেম্পারেচারের রেসপেক্টে এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি যে জিই হচ্ছে এইচইডিটি। ঠিক আছে, এটা একটু তোমাদের মনে থাকা উচিত যে ইকুয়েশনগুলো এরকম ফরম্যাটে আসে। তারপরে আরেকটা আমরা জানি, সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু সিপিডিটি, তাই না? জাস্ট এক্সেস প্রপার্টি এর ফর্মে লিখেছি। এটাও আমরা জানি যে প্রেসার আর এক্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এইচটা সিপিডিটি হয়। আচ্ছা, তো এই এখন যদি আমি এইটাকে টেম্পারেচার, এই রেঞ্জের টেম্পারেচারের জন্য ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে চেহারাটা এরকম আসবে। ঠিক
ঠিক আছে। এর মধ্যে আবার এইচডিটি ঢুকে গেছে, তো এইচডিটি এর জন্য আমরা আবার ইকুয়েশন ডিরাইভ করি, সেটা হচ্ছে সিপিডিটি দিয়ে। সিপিডিটিকে আমি নিচ্ছি টি থেকে টি1, তার মানে আমার ফাইনাল টেম্পারেচারটা হচ্ছে টি, টি নট হচ্ছে আমি জিই থেকে শুরু করছি, আর এইচ ই এর জন্য টি1 থেকে শুরু করছি, ঠিক আছে। আমার ডেস্টিনেশন হচ্ছে টি। ওকে, এক্সটেন্ডেড ফর্মে যদি আমি যাই তাহলে সায়েন্টিস্টরা এভাবে করে ইকুয়েশনগুলোকে ডিরাইভ করেছে। জিই এর জন্য তো একটা আমি ইন্টিগ্রেশন করলাম, এখন এইচ ই যেহেতু আমি টি1 থেকে টিতে যাব, তাহলে আমি এরকম করে সিপিডিটি এই ফর্মে লিখলাম, ঠিক আছে। আবার সিপি কে আমি এভাবে করে লিখতে পারি, ডেল্টা সিপি ডেল্টা ডিটি ইন্টু ডিটি, এই ফর্মে ওটাকে লেখা যায়। এখন সিপি কে যদি আমি টি2 থেকে টিতে নিই, ধরো এটা টি2, এখান থেকে সিপি কে আমি এখানে নিতে যাচ্ছি, কারণ আমার জিই বের করতে গেলে এইচ লাগতেছে, সিপি লাগতেছে, কিন্তু তারা কেউ সেম টেম্পারেচারে নেই। সেম টেম্পারেচারে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আমি ধরে নিচ্ছি যে নেই, না নেই এটা ধরেই আমি একটা এক্সটেন্ডেড ভার্সনে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো তখন তুমি এটাকেও ইন্টিগ্রেশন করে দাও, দিলে এরকম আসবে। তার মানে আমরা তিনটা ইন্টিগ্রেশন করলাম, একটা জিই এর জন্য, একটা এইচ এর জন্য, একটা সিপি এর জন্য। এগুলা করে যখন তুমি সবগুলাকে একসাথে কম্বাইন করবা, কম্বাইন করলে এই বিশাল ইকুয়েশনটা পাবা, ঠিক আছে। বিশাল ইকুয়েশনের মধ্যে দেখো যে বলে একটা ফ্যাক্টর এসছে, এই যে এটা হচ্ছে মেইন ইকুয়েশন ছিল আমার, যেটা জিই এর ইন্টিগ্রেশন ফর্ম, এটার মধ্যে এই ইন্টিগ্রেশন বসিয়েছি, তার মধ্যে সিপি এর ইন্টিগ্রেশন আসছে সেটাও বসিয়েছি। এই যে ফর্মটা যে এসছে, এই যে ফর্মের ভেতরে দেখো তিনটা ইন্টিগ্রেশন আছে, ডিটি ডিটি ডিটি। এটা হাতে করা খুবই হবে, মানে একটু লেন্দি হবে, কিন্তু তারপরও কিছু একটা মেথড আমাদেরকে সায়েন্টিস্টরা দেওয়ার চেষ্টা করেছে এবং জেনারেল একটা ইকুয়েশন ডিরাইভ করার চেষ্টা করেছে, যেখানে এক্সেস গিভস এনার্জি ডেটা টি নট, এক্সেস এনথালপি হচ্ছে টি1 আর এক্সেসিভ ক্যাপাসিটি টি2। এই অবস্থায় আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারি। তার মানে আমাদের যে টেম্পারেচার নিয়ে একটা রেস্ট্রিকশন ছিল বা লিমিটেশন ছিল, এটার একটা মন্দ সলিউশন হলেও আমরা পেলাম, ব্যাপারটা অনেকটা ওরকম, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি চ্যাপ্টার 14। এখন এটা আজকে যা পড়ালাম এর মধ্যে কি কোনো কোশ্চেন আছে, না হলে আমি ক্লাস টেস্টের ব্যাপারে যাব। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো কোশ্চেন? ম্যাম আজকের ক্লাসে যে ম্যাথগুলো ছিল, তো এই ম্যাথগুলো তো আমরা দেখলাম যে যেমন অ্যালগরিদম দিয়ে আমাদেরকে সলভ করতে হবে বা কোনো একটা কোড লিখে, তো এগুলো কি হাতে করে সলভ করে দেওয়ার জন্য আমাদেরকে পরীক্ষা আসতে পারে? আসতে পারে, সেটাও যে তখন ওই ফর্মটা ছোট হয়ে যাবে। যেমন এখানে আমি একটা অঙ্ক দেখিয়েছি আসলে 14.1, এই যে এক্সাম্পলটা, এখানে দেখো প্রথম দিকে যেগুলা, এগুলা হাতেই সলভ করা যায়, এগুলা খুব কঠিন না। এখানে যখন আসবা তুমি পার্শিয়াল ফর্মে, তখন এই যে ডেরিভেটিভগুলা, এই ডেরিভেটিভগুলা করতে সময় লাগবে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই ডেরিভেটিভ করে যে ফাইনাল ইকুয়েশনটা পাওয়া যায়, এই ফাইনাল ইকুয়েশনগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। তখন এই যে a b1 b2 এই যে ভ্যালুগুলো তুমি বের করেছো না, এগুলো বসায় দিলেই তোমার এই ভ্যালু চলে আসবে। একটা অঙ্কে হয়তো 35 মার্ক থাকবে, বুঝছো। এই অঙ্কটা হাতে সলভ করা সম্ভব, এটার জন্য অ্যালগরিদম প্রয়োজন হয় না। কিন্তু যখন অনেক জটিল ফরম্যাটে যায়, তখন নরমালি এগুলা প্যাকেজ কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি এই প্যাকেজগুলো সাপ্লাই করে কেমিক্যাল ইন্ডাস্ট্রিকে বা যাদের দরকার হয় তাদেরকে। কিন্তু এই যে অঙ্কটা দেখানো আছে বইয়ে, এই জন্যই এক্সাম্পল দেখানো, বইয়ে দেখবা অনেক অঙ্ক আছে যেগুলো সফটওয়্যার দিয়ে করার কথা, আর এরকম হাতে করার জন্য ছোটখাটো কিছু অঙ্ক আছে। তো তোমাদের পরীক্ষায় যেটা আসবে ওটা ছোটই হবে, ওটা এত বড় হবে না যে তোমরা সলভ করতে পারবা না, ঠিক আছে। জি ম্যাডাম। বুঝতে হবে, তোমাদের বুঝে নিতে হবে যে ইকুয়েশনটা কোন ফরম্যাটে আসলো। আমি তোমাদেরকে ওভাবে করে ইকুয়েশনটা প্রোভাইড করব যেটা সরাসরি তুমি ইউজ করতে পারবা, বা তোমাকে ডিরাইভ করতে গেলে তোমার জটিলতা বাড়বে, ওরকম কোনো ইকুয়েশন পরীক্ষায় প্রোভাইড করা হবে না। যদি ইকুয়েশন বুঝো পারার কথা, ইকুয়েশন না বুঝলে পারবা না। এই জন্য বারবার বলছি ইকুয়েশনগুলোকে চেনার চেষ্টা করবা, মেমোরাইজ করার কিছু নেই। এই ধরনের ইকুয়েশন কেউ মেমোরাইজ করে না, কিন্তু ফর্মটাকে চিনে রাখতে হয় যে কোন ইকুয়েশনের চেহারা কি, কোন প্যারামিটারটা কোথা থেকে আসে, কোন ইকুয়েশনের যদি কোনো রেস্ট্রিকশন থাকে যে এই ক্ষেত্রেটাকে অ্যাপ্লাই করা যায় না, ওই জিনিসগুলোকে বুঝতে হয়, সিস্টেমগুলোকে বুঝতে হয়। কিন্তু কখনোই ইকুয়েশন, জটিল ইকুয়েশন যেগুলো, ওগুলো মুখস্থ করতে হয় না, ঠিক
আছে। আর এই যে ক্যালকুলেশনগুলো করতে হয় এগুলা করা যায়, কিন্তু আমি হয়তো এগুলা ওই ফাইনাল ফর্মটা তখন দিয়ে দিব, যে ডেরিভেটিভ করলে যে ফাইনাল একটা ফর্ম আসে সিম্পল ফর্ম, ওই ফর্মগুলো হয়তো তখন আমি ইকুয়েশন প্রোভাইড করব। সাধারণত হয় যেটা হয় যে তোমাদের আইদার যে অ্যাপেন্ডিক্স থেকে ভ্যালু দেওয়া থাকে, টেবিল দেওয়া থাকে, অথবা ইকুয়েশন কোরিলেশন দেওয়া থাকে, অথবা সরাসরি ভ্যালুই বলে দেওয়া হয় যে এই সিস্টেমের জন্য এ এর ভ্যালু এত, বি এর ভ্যালু এত, তোমাকে বুঝে তারপর ওগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ডিপেন্ড করে কত মার্কের কোশ্চেন থাকছে, কতক্ষণ তোমার হাতে সময় থাকছে, এগুলোর উপর ডিপেন্ড করে কোশ্চেনগুলোকে সেট করা। এই আর কিছু আছে? তাহলে আমি ক্লাস টেস্টের ব্যাপারে যাই। ক্লাস টেস্ট 2 হবে তোমাদের চ্যাপ্টার 12 দিচ্ছি, 14 দিচ্ছি না। 14 এ আসলে করার মতো তেমন কোনো কোশ্চেনও নাই যে ক্লাস টেস্টে করতে পারি, বড় একটা অঙ্ক দিলে তো করতে পারবা না। এবং চ্যাপ্টার 12 এ যদি তোমাদের মনে থেকে থাকে ওখানে বেশিরভাগই হচ্ছে ম্যাথ ছিল, যে কোনো একটা ডেটা দেওয়া থাকে, ওখান থেকে কতগুলি প্যারামিটার বের করতে হয়, তো ওরকম কিছু থাকতে পারে। আবার যদি মনে হয় যে না ওরকম কোনো অঙ্ক সেট করা যাচ্ছে না ক্লাস টেস্টের জন্য, তাহলে সেক্ষেত্রে থিওরিও থাকতে পারে আর কি, ডিপেন্ড করছে কোশ্চেন যখন করব তখন দেখা যাবে। সো থিওরি ম্যাথ এবার দুইটাই করবা আর কি, চ্যাপ্টার 12 যেহেতু একটা মাত্র চ্যাপ্টার। আর কবে দিবা সেটা একটা টেন্টেটিভ ডেট আমাকে দিতে পারো, যদিও কিছু ইনকনভেনিয়েন্স হচ্ছে, বুঝতে পারছি একটু আনসার্টেন হয়ে যাচ্ছে, তারপরও একটা টেন্টেটিভ ডেট আর টাইম আমাকে দিয়ে রাখতে পারো আর কি। তোমরা কথা বলেছো নিজেদের মধ্যে? হ্যালো হ্যালো, আমি কি আছি না নাই? ওই কেউ কথা বলো, সিআর আছে নাকি? হ্যাঁ, তো তোমরা কথা বলেছো নিজেদের মধ্যে না বলো নাই? না বলো নাই, আচ্ছা ঠিক আছে, আমাকে একটা টেন্টেটিভ ডেট একটা দিলেই হবে, নট নেসেসারিলি যে ওই দিনই হচ্ছে। একটা ডেট তোমরা কথা বলে আপাতত আমাকে দিয়ে দাও, যেহেতু দুইটা ক্লাস টেস্ট আমার নেওয়ার কথা, একটা নিতে পেরেছি, আর একটা যত দ্রুত দিবা তত তোমাদের জন্য ভালো। যদিও চ্যাপ্টার 12 অনেক আগে পড়িয়েছি, অনেক কিছু ভুলেও গেছো, তারপরও চেষ্টা করো একটা ক্লাস টেস্ট আমাকে দিয়ে দেওয়ার জন্য, ঝামেলা শেষ হয়ে যাক। ঠিক আছে, একটা ডেট ফিক্স করে আমাকে যে সিআর আছো কেউ একজন ফোন করে জানিয়ে দিবা, অথবা ইমেল করলেও হবে, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, একটা টেন্টেটিভ ডেট, নট নেসেসারিলি যে ওই ডেটে পরীক্ষা হতেই হবে বা হবেই। যদি আনসার্টেন কোনো সিচুয়েশনে চলে যায় আমাদের বুয়েট বা আমাদের ইয়ার টার্মটা, তাহলে ওটা তো ডিফারেন্ট একটা ব্যাপার, কিন্তু যদি স্মুথলি চলে তাহলে মানে ওই ডেটে পরীক্ষাটা দিয়ে দিল আর কি আমাকে। ঠিক আছে, একটা ডেট আমাকে দিবা, তাহলে এই পর্যন্তই। ম্যাম হ্যাঁ বলো, কিটা নেওয়া যাবে? কি নেওয়া যাবে? নেক্সট উইকের পরের উইকে। হ্যাঁ নেওয়া যাবে, আমি তো বলেছি টেন্টেটিভ, মানে ফিক্সড না আর কি, আপাতত একটা দিয়ে রাখো। হয়তো যেদিন পরীক্ষা হবে তার 2-3 দিন আগে একটা ফাইনাল বলে দিলাম যে হ্যাঁ এই দিনে তোমাদের পরীক্ষা, একটা টেন্টেটিভ ডেট আমাকে এখন দিয়ে দিতে পারো আর কি, সেটা বলছি, এটাই ফাইনাল না। দাও একটা ডেট আমাকে, যদি পারো একটা ডেট দাও। এখন দিতে চাও না পরে দিতে চাও? পরে দিতে চাও? ডেটটা কখন দিতে চাও? আচ্ছা ঠিক আছে, আমাকে পরে জানিয়ে দিও। আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা অলরেডি আমাকে একটা ফিডব্যাক দিয়েছো, ওটার জানি না কতটুকু কি পরে হয়েছে। আরেকটা ফিডব্যাক আমি তোমাদের থেকে চাই, এখানে মাত্র 4টা কোশ্চেন আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ আচ্ছা, এখানে 4টা কোশ্চেন আছে, বাংলা কথাবার্তা লিখবা আর কি। প্রথম কোশ্চেনটা হচ্ছে নেম দ্য টপিকস অফ দ্য কোর্স ইউ লাইকড, প্রোভাইড দ্য রিজনস ইফ ইউ ক্যান। মানে কোন কোন, অনেকগুলি টপিক তো পড়িয়েছি, কোন কোন টপিকগুলো স্পেসিফিক্যালি তোমার ভালো লেগেছে এবং কেন লেগেছে। তো দেখা যায় যে টপিকটা ভালো লেগেছে তার কারণটা জানতে পারলে, যে টপিকগুলো তোমাদের ভালো লাগে নাই সেটা হয়তো ওটার সিমিলার ওয়েতে পড়ানো যায় কিনা পরের টার্মে, যদি কোর্স নিয়ে আমি তখন চিন্তা করব। আর অল্টারনেটিভ কোশ্চেনটা হচ্ছে নেম দ্য টপিকস ইউ ডিড নট লাইক, এবং ট্রাই করবা কিছু এক্সপ্লানেশন দেওয়ার জন্য আমাকে, যাতে আমি পারসিভ করতে পারি তোমাদের সাইডটা, যে কেন তোমরা বুঝতে পারলা না, ঠিক আছে, বা কেন তোমাদের খারাপ লাগলো।
এগুলো একটু আমাকে দিবা। আরেকটা হচ্ছে ডিড দ্য আর্লি সেমিস্টার ফিডব্যাক, আগে যে ফিডব্যাকটা নিয়েছিলাম এটা কি হেল্প দ্য রেস্ট অফ দ্য কোর্স টু বি লার্নড ইন এ বেটার ওয়ে, মানে কোনো চেঞ্জ কি এসেছিল কিনা, আমি যে ফিডব্যাক গুলো পেয়েছিলাম তারপরে কি কোনো কিছু চেঞ্জ করতে পেরেছি কিনা, আর কোনো কারণ যদি থাকে কারণটা বলতে পারো যেই কারণে তোমার কাছে মনে হচ্ছে যে এই চেঞ্জ করেছিলাম বলে একটু বেটার হয়েছে কোর্সে পড়ানোটা। আরেকটা হচ্ছে হাউ দ্য জেনারেল কোয়ালিটি অফ দ্য কোর্স ক্যান বি ইমপ্রুভড, একটা ওপেন এন্ডেড কোশ্চেন, যে তোমার মাথায় যা আসে যে এই কোর্সটাকে আর একটু অন্যভাবে কিভাবে কোয়ালিটি চেঞ্জ করে আর একটু ইমপ্রুভ করা যায়, ব্যাস এই। আর ইনস্ট্রাকশনগুলো আগের মতোই, ঠিক আছে, এটা আমি এখন আপলোড করি নাই, আপলোড করে দিব। তো আমি চাইবো যে তোমরা সবাই পার্টিসিপেট করো, নট নেসেসারিলি যে তোমাকে ইংলিশেই লিখতে হবে, তুমি বাংলায়ও লিখতে পারো, বাংলিশেও লিখতে পারো, মানে কথাটা বাংলায় লিখলা, ফন্টটা ইংলিশ ইউজ করলা, আমি বুঝে নিব, কোনো অসুবিধা নাই, যেহেতু এখানে নাম রোল কোনো আইডেন্টিটি তোমাদের থাকবে না, আমার শুধু কমেন্টগুলো হলেই হচ্ছে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে যে যেভাবে পারো আমাকে ফিডব্যাকটা দেওয়ার জন্য। এই ফিডব্যাক ফর্মটা আমি একটু পরে আপলোড করে দিব, ঠিক আছে। আমাকে চেষ্টা করো, আজকে কি বার, আজকে হচ্ছে তোমাদের মঙ্গলবার, তাই না, কালকের মধ্যে দিয়ে দাও, যেহেতু মাত্র 4টা কোশ্চেন, তুমি তো দিতেই পারো আমার। ওকে, তাহলে এই শেষ, আমি এখন রোল কলে যাব। আর কোনো